নমস্কার, আমি ইন্দ্রনীল। আমার ইউটিউব চ্যানেল আওয়ার ট্রাভেল স্টোরিজ অ্যান্ড মোরে সবাইকে স্বাগত। আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। যারা আগে দুটো পর্ব দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে উদাসীন বিন্দু কাকে বলে। সেটা হলো যদি দুটো বা তার বেশি আধান থাকে, আধান দুটো বা তার বেশি থাকে এবং তার জন্য যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এটা তড়িৎ ক্ষেত্র। এক বা একাধিক আধান থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে দুই বা ততোধিক আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, যে তড়িৎ ক্ষেত্র আছে তার কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের মান শূন্য হয়, অর্থাৎ ইটা যদি শূন্য হয়, তাহলে সেই বিন্দুকে উদাসীন বিন্দু বলা হবে। সাধারণত আমাদের যেটা হয়, একটা আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধান রাখলে, একক আধানকে রাখলে তার উপর প্রযুক্ত বল ক্রিয়া করে, সেটাই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়। কিন্তু যদি এমন হয় অনেকগুলো হয়তো তড়িৎ ক্ষেত্র ওভারল্যাপ করেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 হতে পারে। তাহলে এই বিন্দুটাকেই বলা হবে আমার হচ্ছে উদাসীন বিন্দু, যেখানে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে 0। আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আর এখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বলতে কি বোঝো। তড়িৎ ফ্লাক্স বলতে সাধারণত বোঝায় কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। যেমন আমরা ধরে নিই যে এখান দিয়ে এরকম একটা পেন, এখান দিয়ে একটা রয়েছে বলরেখা যাচ্ছে, এখান দিয়ে একটা তড়িৎ বলরেখা যাচ্ছে, এখান দিয়ে একটা তড়িৎ বলরেখা যাচ্ছে, তিনটে, 1 2 3। আমি এরকমভাবে একটা তলকে কল্পনা করলাম লম্বভাবে, যার সাথে লম্বভাবে তিনটে বলরেখা পাস করছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে আমি বলবো যে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই তলের মধ্যে দিয়ে যতগুলো লম্ব হবে, যতগুলো তড়িৎ বলরেখা যাচ্ছে, কটা? 1 2 3। তাহলে এই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? 3টে। তাহলে কি দাঁড়ালো? কোনো একটা তলের মধ্যে দিয়ে, যেটা কিনা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে, তার মধ্যে দিয়ে লম্বভাবে যে কটা তড়িৎ বলরেখা যাচ্ছে সেটাই হবে হচ্ছে আমার ফ্লাক্সের সংখ্যা, বা তাকে নর্মালি আমরা ফ্লাক্স বলে থাকি। আচ্ছা, এবার হচ্ছে ফ্লাক্সটা কি করে নির্ণয় করব। সাধারণত যদি কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র এরকম, এগুলো হচ্ছে আমার তড়িৎ বলরেখা, আর এখানকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি ই হয়, আমি একটা তল কল্পনা করি, এই যে ডিএস তল, ছোট্ট একটা ক্ষুদ্র ডিএস তল কল্পনা করলাম, তার মধ্যে এই তিনটে হচ্ছে বলরেখা ধরে লম্ব হয়ে যাচ্ছে। তিনের বদলে আর অনেক থাকতে পারে, আমি জাস্ট তিনটে এঁকেছি। তাহলে ফ্লাক্সকে সাধারণত ফাই দ্বারা, তড়িৎ ফ্লাক্সকে সাধারণত ফাই দ্বারা ডিনোট করা হয় বা বোঝানো হয়। আর এক্ষেত্রে ফাই সমান সমান হবে হচ্ছে, এটা যদি একটু ছোট্ট একটু তলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য ডি ফাই লিখছি। আর সেক্ষেত্রে ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করা হচ্ছে ই আর ডিএস কে ডট করে। ইও একটা ভেক্টর রাশি, ডিএস একটা ভেক্টর রাশি, তাই এদের দুজনের ডট হয়। ই ডট ডিএস ইকুয়াল টু ডি ফাই। ডি ফাইটা হচ্ছে ফ্লাক্সের পরিমাণ। তাহলে আমরা যদি দুপাশে বোথ সাইড ইন্টিগ্রেশন করি, তাহলে পাবো এটা ফাই ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে আমরা এখানে ফ্লাক্সের যে রাশিমালাটি সেটি পেয়ে গেলাম। তবে সাধারণত এই ডিএসটা যেহেতু ছোট্ট একটা অংশকে বোঝায়, এখানে ছোট্ট একটা অংশকে যদি এরকমভাবে কল্পনা করি, সাধারণত ছোট্ট একটা অংশ এরকম বোঝাবে, ডিএস বোঝায়। পুরো ক্ষেত্রফলটা যদি আমরা এস বলি, তাহলে সাধারণত আমরা এই ইকুয়েশনে ইন্টিগ্রেশনের এখানে একটা এস দিই। এসটা বোঝাচ্ছে হচ্ছে যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। এস মানে হচ্ছে যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সেটা পুরো ক্ষেত্রফলের উপর বোঝাচ্ছে, সেই জন্য এখানে আমরা ইন্টিগ্রেশন এস দিয়ে থাকি সাধারণত। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গাউসের উপপাদ্য। এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হলো তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত গাউসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। আগে আমরা গাউসের উপপাদ্যটা বিবৃত করব, তারপর এটা প্রমাণ করব। তাহলে গাউসের সূত্রের বিবৃতিতে বলছে যে এসআই পদ্ধতিতে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে কোনো বদ্ধতলের মধ্যে, একটা বদ্ধতল কল্পনা করলাম, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যে কোনো বদ্ধতল এর মধ্যে দিয়ে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স মানে বাইরের দিকে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স যাচ্ছে, তড়িৎ ফ্লাক্স মানে হলো আসলে আমরা পড়লাম আগেই যে বলরেখার সংখ্যা। তাহলে বাইরের দিকে যে পরিমাণ বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে বা তড়িৎ ফ্লাক্স, সেটা অবশ্যই ওই বদ্ধতলের অভ্যন্তরে মোট যে আধান রয়েছে, ধরি মোট আধান হচ্ছে কিউ, সেই বদ্ধতলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ হবে ফ্লাক্সের পরিমাণ। অবশ্যই এটা এসআই পদ্ধতিতে। তাহলে কি দাঁড়ালো, আরেকবার বলছি, এসআই পদ্ধতিতে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে
যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে মোট বহির্মুখী তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তলের অভ্যন্তরে মোট আধানের 1/ε0 গুণ হবে। তার মানে ফাই সমান পেলাম হচ্ছে Q/ε0। আমরা একটু আগে দেখেছি ফাই সমান ই ডট ডিএস, তাহলে আমরা আর একটু ভালোভাবে লিখতে পারি সমীকরণটাকে। ই ডট ডিএস সমান Q/ε0। তবে একটা কথা, এখানে যেহেতু একটা বদ্ধ তল বলা হয়েছিল, সেইটাকে বোঝাতে আমরা এই ইন্টিগ্রেশন এখানে কিন্তু একটা এরকম চিহ্ন দিয়ে থাকি। এই চিহ্নটা বোঝাচ্ছে যে এই তলটা বদ্ধ তল, এবং যেহেতু এটা ক্ষেত্রফলের উপর ইন্টিগ্রেশন, সেটা পুরো ক্ষেত্রফলের উপর ইন্টিগ্রেশনটা, সেটাকে বোঝাতে এস দিই আমরা এখানে। তাহলে আবার বলছি, ফ্লাক্সের পরিমাণটা এই সূত্রে কি দাঁড়ালো, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু Q/ε0। এটাই হলো গাউসের সূত্রের রাশিমাল। এবার এটা প্রমাণ করতে গেলে আমাদের দুটো জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কোণ এবং ঘনকোণ। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, বা আসলে ঘনকোণ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে। কোণ সম্পর্কিত আমরা আগে দেখেছি, এরকম একটা বৃত্তাকার ধরা যাক মাঠ আছে, তার কেন্দ্র কেউ একজন এইখান থেকে, এটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ, আর কেউ একজন এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। এই তাহলে কেন্দ্রের সাথে কতটা কোণ করলো, সেটাকে আমরা যদি ডি থিটা ধরে ফেলি, কোণটাকে যদি আমি ডি থিটা ধরি, তাহলে আমার ডি থিটার মান হচ্ছে এ বি, এই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা আমরা আগে শিখেছি। এবিটাকে যদি আমরা সাধারণত এস ধরতাম, তাহলে এস বাই আর, বা আমরা শিখেছি এটাকে যদি থিটা ধরতাম, থিটা ইকুয়াল টু এস বাই আর, বা এস ইকুয়াল টু আর থিটা। এটা আমরা শিখেছি। এটা হচ্ছে কোণ, ঠিক আছে। 2 ডাইমেনশন এটা কোণ, এটা একটা 2 ডাইমেনশন চিত্র খাতার উপর এঁকেছি, 2 ডাইমেনশন চিত্র। তাতে কোণের ব্যাপারটা হচ্ছে এরকম হয়, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার আমরা যেটা আসবো সেই বিষয়টা হচ্ছে ঘন কোণ। এটা আমার গাউসের সূত্র প্রমাণের জন্য দরকার হবে। ঘন কোণ বলতে কি বোঝায়, এটা আসলে একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলকে বোঝায়। এইটা বোঝার জন্য আমরা একটা জিনিসের সাহায্য নেব, সেটা হচ্ছে আমি একটা কাগজকে এইভাবে মুড়েছি। এই যে তোমরা অনেকে আইসক্রিম খাও, আইসক্রিমের কোণ বলি আমরা, কোণ হচ্ছে এরকম দেখতে হয়। এই যে 3 ডাইমেনশনাল বডি, এর এইখানে যে কোণটা উৎপন্ন করেছে, যে 3 ডাইমেনশনে যে কোণটা উৎপন্ন করেছে, পুরো কোণটাকে, এইটাকে বলা হয় ঘন কোণ। এটা ছিল হচ্ছে 2 ডাইমেনশনে কোণ, এটা হচ্ছে 3 ডাইমেনশনে কোণ। তাহলে 3 ডাইমেনশনে কোণকে আমরা সাধারণত ঘন কোণ বলি। এইটা হচ্ছে মানে ঘন কোণ, এই যে পুরো যে কোণটা হয়েছে। তার মানে একটা ছবি এঁকে ফেলি। এই হচ্ছে উপর অংশটা, এইখানে যে কোণটা করে, এইটাকে সাধারণত আমরা এখানে ডি থিটা বলি, এখানে আমরা এটাকে ডি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। এটাই হচ্ছে আমার ঘন কোণ। তাহলে যেভাবে আমরা কোণকে প্রকাশ করেছি, এই যে কোণ মানে কি, উপরে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, ঠিক এভাবে। তো এখানে তো বৃত্তচাপ নেই, এখানে একটা ক্ষেত্রফল রয়েছে। এই ক্ষেত্রফলটা যদি ডিএস হয়, আর এই যে দূরত্ব এখান থেকে কেন্দ্র থেকে দূরত্বটা যদি আর হয়, তাহলে আমরা ডিডাব্লিউ সমান বলতে পারি ঠিক এটার মতো করে। এখানে ছিল হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এখানে হবে, এখানে আর বৃত্তচাপ নেই, এখানে একটা ক্ষেত্রফল হয়ে গেছে, তাই এখানে হবে ডিএস বাই কোন একটা, যেহেতু মাত্রাহীন রাশি, দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক কেটে গিয়ে এটা একটা মাত্রাহীন রাশি হতো। এখানেও কিন্তু তাই হয়, এটা কোনো মাত্রা নেই। উপরে যেহেতু ক্ষেত্রফলে হয়েছে, এটা একটা ক্ষেত্রফল, নিচে এমন একটা রাশি হবে যার মাত্রা কিন্তু ক্ষেত্রফলের মাত্রার সঙ্গে সমান হবে। তাই এখানে আমরা শুধু এই আর লিখতে পারবো না, আমরা এখানে লিখবো আর স্কোয়ার। এইভাবে হয় হচ্ছে আমার ডিডাব্লিউ। এইবার একটা বিষয় আছে, এইটা ডিডাব্লিউ সবসময় ক্ষেত্রফল একটা দিক থেকে, সেটা হচ্ছে তলের সঙ্গে লম্ব হবে। এখানে আর এর দিক আর ডিএস এর দিক একই দিকে আছে। কিন্তু যদি এমন হয় যে আইসক্রিমের যে কোণটা আছে, সেটা যদি উপরে একটা কামড় দেয়, যে খেয়ে নেয়, তাহলে কিরকম দাঁড়াবে দেখতে, এইরকম একটু কাত হয়ে গেছে। এবার সেক্ষেত্রে কিরকম হবে, সেক্ষেত্রে ডিএসটা কিন্তু এখন আর সোজা নেই, ডিএসটা একটু কাত হয়ে এরকম হয়ে গেছে, আর আরটা কিন্তু এখনো সোজা আছে। এই আর এর দিক হচ্ছে এটা, ডিএস দিকে দিকে কোণ কত, এদের মধ্যে ধরে থিটা। তখন কিন্তু ডিএস কে আগের দিকে ঘোরাতে হবে। এটা যেমন ডিএস আর একদিকে ছিল, তাই ডিএস বাই আর স্কয়ার ছিল। এখন কিন্তু এটাকে দিয়ে ঘোরাতে হবে, ডিএস কে দিয়ে ঘোরালে কত হবে, ডিএস কস থিটা। তাহলে ডিএস এর দিকে উপাংশ হচ্ছে ডিএস কস থিটা। তাহলে আমার এখন ডিডাব্লিউ কত দাঁড়ালো, ডিএস কস থিটা বাই আর স্কয়ার। জাস্ট ডিএস না বসে, যেহেতু এখন একটা অ্যাঙ্গেল চলে এসছে, তাই ডিএস কে আমরা এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, আর এর দিকে ডিএস কস থিটা করেছি, তাই ডিএস কস থিটা বাই আর স্কয়ার হচ্ছে এখন আমার ঘন কোণের রাশিমালা। আর
এই যে ঘনকোণ যখন এটা পুরো 3 ডাইমেনশনে পুরো হবে, এরকম অনেকগুলো চমকে যদি আমি পরপর বসিয়ে দিই চারদিকে, একটা ফুটবলের মতো হয়ে যাবে, তখন যে ঘনকোণের পরিমাণ হবে ফুল সাইকেলে, যেমন এখানে যেমন পুরো এরকম করে পুরো ঘুরতে ঘুরতে যখন পুরো কোণটা হবে, তখন যেমন কত হবে মান 2 পাই। সেরকমই ঠিক এখানেও যদি আমি পুরো ফুল নিই, ফুল অ্যাঙ্গেলটা নিয়ে ফেলি, তখন কিন্তু ওই ঘনকোণের মানটা হবে হচ্ছে 4 পাই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা মানে পুরো পুরো ঘনকোণের মান একদম এরকম করে পুরো চারিদিকে ভরিয়ে দিলে এটা দিয়ে, তাহলে একটা কিন্তু গোল জিনিসের মতো হবে, তার কেন্দ্রে কিন্তু ঘনকোণের মান হবে কিন্তু 4 পাই যখন পুরোটার অ্যাঙ্গেল নিয়ে দেবো। এটা তোমাদের অঙ্কে রয়েছে। এবার তাহলে আসা যাক গাউস সূত্রের প্রমাণটাতে। আমি একটা ছোট্ট একটা গোলাকার এরকম একটা বস্তু কল্পনা করলাম, যার এখানে একটা ছোট্ট তলকে আমি কল্পনা করে দিচ্ছি, এটা হচ্ছে কিনা আমার ডিএস। ডিএস এর দিক ধরি এদিকে, এখান থেকে তার একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে তার কেন্দ্র বস্তুটা, এইটা ধরি আমি আর, এটা থিটা, তাহলে এদিকে উপাংশ কত হবে ডিএস কস থিটা, এটা হচ্ছে ডিএস এর উপাংশ হবে আর এর দিকে। এইবার আমি যদি এখানে একটা আধান রাখি, তাহলে এই জন্য আর দূরত্বে আমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, ই বাই 4πε0, সরি ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এই আমার কিউ আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হবে। তা আমি যদি এক্ষেত্রে এরকম করে একটা ঘনকোণের আকার দিয়ে দিই, তাহলে আমার সূত্র কি বলেছিল, ইন্টিগ্রেশন ই ডট ডিএস মান হতে হবে কিউ বাই ε0। সত্যিকারে হয় কিনা দেখে নিই, এর মানটা আমরা বসিয়ে দিই। আচ্ছা, ফাই সমান সমান আমরা পড়েছি ই ডট ডিএস, এটা আমাকে প্রমাণ করতে হবে কিউ বাই ε0 হচ্ছে, যেহেতু পথতলের মধ্যে আধানের পরিমাণ হচ্ছে কিউ। এর মানটা ই ডট ডিএস ভাঙি, দুটো ভেক্টরকে এ ডট বি করলে এ ডট বি কস থিটা হয়, ভাঙলে দাঁড়াবে ই ডিএস। আর যেহেতু তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এদিকে, এদিকে ই এর দিক, আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা হবে ইডিএস কস থিটা। এর মানটা বসিয়ে দিই, এই হচ্ছে আমার ভ্যালু দাঁড়ালো। কিউ বাই 4πε0 বেরিয়ে যাবে ধ্রুবক বলে, পড়ে থাকবে ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এইটা আবার আমরা একটু আগে দেখেছি, এই জিনিসটাই হচ্ছে আমার কিন্তু ডি ওমেগা, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা বসবে। তাহলে আমরা যেহেতু দেখেছি এটা হচ্ছে ডি ওমেগা, এর ভ্যালু আছে কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ডি ওমেগা, যেহেতু আমার ডি ওমেগা না মানে আমরা একটু আগেই পড়েছি ডিএস কস থিটা বাই আর স্কয়ার। আবার ইন্টিগ্রেশন ডি ওমেগা পুরো ঘনকোণটার মান আমরা দেখেছি 4 পাই হয়, বসিয়ে দিই 4 পাইয়ের মান, এটার মান 4 পাই, 4 পাই কেটে গিয়ে তাহলে পাই সমান কিউ বাই ε0 হলো। এটাই ছিল আমার গাউসের সূত্রের রূপ। এবার আমরা আসবো গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনে। এর মধ্যে সবচেয়ে যে অ্যাপ্লিকেশনটা বেশি আসে সেটা হলো কোনো সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো। আগে একটা আমরা সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক এঁকে নিই। এই যে ধরি এতে আধান আছে সুষমভাবে আহিত, তাহলে এতে আধান আছে ধরে নিই ধনাত্মক আধান, কথা কথা ধরে দিচ্ছি আমরা, এবং এতে আধানের পরিমাণ ধরে নিলাম কিউ, কিউ পরিমাণ আধান চারিদিকে ছড়িয়ে আছে এটা ধরে নিলাম। আচ্ছা, এখানে আমার কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাব বার করতে হবে। এবার এখানে দুটো কেস হতে পারে, একটা বিন্দুটা আমি ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে। আমি আগে প্রথমে বাইরে একটা কোনো বিন্দু ধরে নিই, পি বিন্দু, যেটা কিনা কেন্দ্র থেকে দূরত্ব ধরি কথা কথা এক্স, এক্স দূরত্বে যা রয়েছে বলে ধরে নিলাম পি বিন্দুটা। এক্ষেত্রে যেটি করতে হয় সেটা হচ্ছে ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধে একটি গোলক অঙ্কন করতে হয়। জায়গাটা একটু ছোট হয়ে গেছে ক্ষেত্রে। এই যে বৃত্তটা কল্পনা করলাম এটাকে বলা হয় গাউসীয় তল, যার ব্যাসার্ধ হচ্ছে এক্স, এক্স ব্যাসার্ধে একটা বৃত্ত কল্পনা করলাম। এইবার আমি গাউসের সূত্রটা অ্যাপ্লাই করি এক্ষেত্রে, এই যে পি বিন্দুতে, পি বিন্দুতে সেক্ষেত্রে আমার সূত্র হবে ই ডট ডিএস, তাহলে পি বিন্দুর ক্ষেত্রে যেটা হচ্ছে ই ডট ডিএস। আচ্ছা, গাউসের সূত্র ইউজ করছি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, সারফেসটা ক্লোজ আছে, ইকুয়াল টু কিউ বাই ε0। এক্স দূরত্ব দূরে এখানে কিউ আধানের জন্য এক্স দূরত্বের ই এর মান কত হবে। আচ্ছা, এখানে ই আর ডিএস এর দিক কিন্তু, এই যে ডিএসটা যদি এখানে একটা ডিএস কল্পনা করি আমি, ই আর ডিএস এর দিক কিন্তু একই, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0, অর্থাৎ এটাকে ভাঙলে হবে ই ডিএস কস 0 ডিগ্রি,
কিউ বাই এপসিলন থাকুক, আমি এই বিন্দুতে ই এর মানটা বার করবো, এই ই। আচ্ছা, দেখা যাচ্ছে যেহেতু দূরত্ব সেম, তাহলে সব জায়গাতেই কিন্তু আমার ইটা সেম হবে এখানে, কারণ এক্স দূরত্ব দূরে ইউ আধানের জন্য সমস্ত বিন্দুতেই কিন্তু এর মানটা সেম হবে, তাই এটা কিন্তু ধ্রুবক বলে বাইরে বেরিয়ে যাবে। ডিএস ডিএস একটা ছোট্ট অংশ ছিল এই গোলকের উপর, এক্স ব্যাসার্ধের গোলকের উপর। আমি যদি পুরো গোলকটা নিয়ে ইন্টিগ্রেশন এরকম ছোট ছোট ডিএস যুক্ত করে করে যখন পুরো গোলকটা ক্ষেত্রফল পাবো, সেটা পাবো হচ্ছে কিন্তু আমি 4 পাই এক্স স্কয়ার, যেহেতু এক্স ব্যাসার্ধের গোলক। তাহলে আমি এক্স দূরত্বে, তাহলে আমি কিউ আধান বিশিষ্ট গোলকের থেকে এক্স দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কিন্তু পেয়ে গেলাম, ইকুয়াল টু 4 পাই এপসিলন এক্স স্কয়ার। তাহলে আমি এখানে দূরত্ব এক্স দূরত্বে আমি এর মানটা পেয়ে গেলাম কিউ বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কয়ার। এবার আমরা ভিতরে কোনো একটা জায়গায় একটা বিন্দু নেব, ধরি এখানে একটা বিন্দু ধরি, এই বিন্দুটার নাম দিই, সেটা নাম দিতে হবে P1 নাম দিলাম, যেটা কিনা হচ্ছে আমার এখান থেকে ধরি স্মল দূরত্বে আছে। তাহলে P1 বিন্দুতে কি হবে, P1 বিন্দুতে গাউস সূত্র অ্যাপ্লাই করি যদি, ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস কিউ বাই এসএন 0, কিন্তু যা আধান সেটা কিন্তু বাইরের গোলকে আছে। আর এই আমি আবার একটা গাউসীয় তল কল্পনা করবো, সেটা হচ্ছে আর ব্যাসার্ধে একটা গোলক কল্পনা করবো, এই যে একটু বেশি করে সামান্য এটা কল্পনা করবো। তাহলে এই যে আমি আগের যেমন করেছিলাম সেটা এই গোলকের উপর করেছিলাম, এই গোলকের নাম দিয়ে রেখে C1 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার যেটা গোলকের উপর করেছি সেটা কোনো C2 গোলক, তাহলে এবার কিন্তু ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার C2 গোলক হবে, যেহেতু আমি আর ব্যাসার্ধ দূরে P1 বিন্দুতে করছি, এখানে C2 গোলকই। C2 গোলকের মধ্যে কিন্তু কোনো আধান নেই, যা আধান আছে C2 গোলকের বাইরে আছে, বাইরে গোলকটাতে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার কিউ কিন্তু এভাবে C2 গোলকের মধ্যে শূন্য হবে, কারণ গাউসের সূত্র বলে এসেছে যে আমি যে বদ্ধ তলটা কল্পনা করছি তার অভ্যন্তরে যে আধানটা আছে সেটা ছিল কিন্তু কিউ, যেহেতু এখানে বদ্ধ তলের মধ্যে কোনো আধান নেই তাই কিউটা শূন্য হবে। কিউটা শূন্য হয়ে গেলে সেক্ষেত্রে ই ডট ডিএস বা ইডিএস ভেঙে দিলাম, এভাবে cos 0 করে 1 করে দিই, সেটাকে এটা শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ই ডট ইডিএস 0 ই শূন্য, অতএব এখানে কিন্তু এটা শূন্য হবে। এবং বলতে গেলে কিউ আধান দেওয়া যে গোলকটা রয়েছে তার ভেতরে বিভিন্ন বিন্দুতে, সব বিন্দুতেই কিন্তু ইটা শূন্য হবে। তাহলে আমি এটা যদি গ্রাফ আঁকি কেমন হবে গ্রাফটা দেখতে, এই যে এটা হচ্ছে আমার ই, আমি দূরত্ব দেখি ভাবছি, দূরত্বকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, কেন্দ্র থেকে দূরত্বকে এক্স দিয়ে ভাবছি। তাহলে যতক্ষণ না ধরি আর গোলকটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, যতক্ষণ ক্যাপিটাল আর হচ্ছে এক্স এর ভ্যালুটা 0 থেকে ক্যাপিটাল আর অব্দি সব জায়গাতেই কিন্তু ইটা শূন্য, ই শূন্য হবে, পুরো ই শূন্য হচ্ছে যতক্ষণ অবধি আমার ভ্যালুটা আর অবধি পৌঁছচ্ছে। এক্স ইকুয়াল যখন আর হচ্ছে এই যে, তখন কিন্তু যে গোলকটা পাচ্ছি তার মধ্যে কিন্তু পুরো আধানটা রয়েছে। তাহলে এক্স ইকুয়াল যখনই আর হবে তখন ভ্যালুটা একটা ই এর মান পাওয়া যাবে। তারপর যত দূরত্ব বাড়বে, এক্স বাড়লে জিনিসটা যত বাড়বে জিনিসটা তত কমবে, এভাবে কমবে। তাহলে যত দূরে যাবো তত কিন্তু ই এর ভ্যালুটা কমবে, 1/x স্কয়ারের সাথে সমানুপাতিক হারে কমবে এরকম। তাহলে হঠাৎ করে এর ভ্যালুটা পাওয়া শুরু হবে কিন্তু এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর থেকে, এবং যত দূরে যাবে এটা আস্তে আস্তে কমতে 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 চলে এটা 0 দিকে যাবে। এইটুকুনি জায়গায় ই ইকুয়াল টু 0 হবে, এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর অব্দি ই কিন্তু আমার 0 হবে। এটা হচ্ছে আমার ই ভার্সেস দূরত্বের কিন্তু একটা, অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে দূরত্বের একটা গ্রাফ। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।